আসসালামু আলাইকুম। ফয়সল ভাই, আমি আপনার কাছে একটা জিনিস বিগত দিনের রাজনীতির ব্যাপারটা নিয়ে, বাংলাদেশের রাজনীতির ব্যাপার নিয়ে একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। 111-এর পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত। এমন কি ঘটলো বাংলাদেশে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হলো? এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। জি, আসলে আপনাকে ধন্যবাদ। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন, কারণ এই প্রশ্নটা বাংলার মানুষের মানে ঘুরপাক খাচ্ছে যে কি হয়েছিল বা কেন একটা সংগঠন, অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের পক্ষের একটা সংগঠন করে তাদের দলের প্রধান সভানেত্রী এবং রাষ্ট্র পরিচালনায় যিনি অর্থাৎ 3বার তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, চতুর্থ মেয়াদে তিনি দায়িত্ব নিয়েছেন। তো আসলে তিনি পালিয়ে গেলেন এবং তার দলের যারা মন্ত্রী রয়েছে তারাও একই সাথে অনেকেই আগেও, অর্থাৎ 5 আগস্ট যখন সরকার পতন বা তিনি পালিয়ে গেলেন আগেও কিন্তু অনেক মন্ত্রী বা এমপি বিদেশে পাড়ি জমিয়েছেন, এমনটাও আমরা জানতে পেরেছি। তো এই বিষয়টা আসলে যে আমি যেটা মনে করি যে শেখ হাসিনা তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কিছু উন্নয়ন কাজও করেছেন উল্লেখযোগ্য, তবে তিনি তার দল গোছাতে পারেন নাই। কারণ ওনার দলের যে যারা নিবেদিত ছিল তারা অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছে। কারণ অনেক যারা, যেমন তাদের যে মন্ত্রিসভার যারা সদস্য ছিল তারা মানে তারা সাধারণ যারা তৃণমূলের নেতা বা যারা এক সময় দলের দুঃসময়ে যারা কাজ করেছিল তারা কিন্তু নেত্রীর কাছাকাছি যেতে পারে। এই কারণে ওনার সংগঠনটা উনি যতটুকু মনে করেছেন শক্তিশালী, কিন্তু এই সংগঠনটা এতটুকু শক্তিশালী করতে পারেন নাই। কারণ মন্ত্রী বা দলের যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন তাদের স্বেচ্ছাচারিতা, তাদের আত্মীয়করণ, তাদের যে অর্থাৎ তাদের যে দুর্নীতি, অর্থাৎ যে একটা মুখ ছিল, এই জন্য সাধারণ মানুষকে শেখ হাসিনার যে এজেন্ডা বাস্তবায়ন বা শেখ হাসিনার মিশনকে তারা আসলে মাঠ পর্যায়ে পৌঁছে দিতে পারে। এই কারণে শুধু কয়েকটি মানে বিগত কয়েক বছর থেকেই কিন্তু সরকারের প্রতি বা এই দলের প্রতি মানুষের আস্থা সংকট দেখা দিয়েছে। এটা একটি কারণ। আরেকটি কারণ হলো যে তারা আসলে তারা যে শেখ হাসিনার যে একনায়কতন্ত্র একটা মনোভাব এবং ওনার যে জেদি একটা মনোভাব, এবং এই কারণেও যেমন আমি আপনাকে আজকে একটি কথা বলতে চাচ্ছি যে যেদিন অর্থাৎ তিনি একটি বক্তৃতায় বলেছিলেন যে কোটা সংস্কার, এর আগে তো তিনি বলেছেন যে কোটাই থাকবে না সংসদে। এরপরে যখন আবার কোটার আন্দোলন নিয়ে আসলো তখন তিনি বক্তৃতা দিলেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, রাজাকারের বাচ্চারা পাবে। যেদিন এই রাজাকারের সন্তানেরা পাবেনি। তো যেদিন এই বক্তব্যটা তিনি দিয়েছেন, কেন জানি আমার মনে একটা প্রশ্ন জাগলো। আমি আমার 2-1 শুভাকাঙ্ক্ষীর সাথে শেয়ার করেছি যে হয়তো বা শেখ হাসিনার এই কথাটি পতনের ঘণ্টা বেজে যেতে পারে। কারণ মানুষ যখন অর্থাৎ বিপদে পড়বে বা তার কোনো সমস্যা আসবে, তখন সে যা করে মনে করে আমি ভালো করতেছি, অর্থাৎ তার প্রত্যেকটা কাজের মধ্যে ভুল ফুটে উঠে। অর্থাৎ এই বক্তৃতার পরে 5 আগস্টের ভিতর শেখ হাসিনার সরকার যতটা সিদ্ধান্ত নিয়েছে সবগুলো সিদ্ধান্তই ছিল ভুল এবং আত্মঘাতী। কারণ জামাতের তো নিবন্ধন আগেই বাতিল করে দিয়েছে, আবার এই মুভমেন্টে আসলে আমি বলতেছি যে নিবন্ধন অর্থাৎ রাজনীতি নিষিদ্ধ করলো, অর্থাৎ 14 দলের বৈঠক করে আসলে শেখ হাসিনাকে 14 দলের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কিন্তু এই সিদ্ধান্তটা আসলে এই সময় নেওয়াটা ঠিক হয় না। কারণ এই সময় আন্দোলনটাকে কিভাবে মানে থামানো যায় বা দেশের শান্তি শৃঙ্খলা
কিভাবে আনা যায় এটা নিয়ে চিন্তা করা উনি আরো কিছু ওনাদের মন্ত্রীরা এবং এমপিরা কিছু ব্যাখ্যা দিচ্ছেন যে মানে হেফাজতে ইসলামের মধ্যে ৭৭ একটা ব্যাখ্যা দেওয়া আমি আরো আপনাকে একটু ব্যাখ্যা করি, আপনি বুঝতে পারবেন যে এই সময়টাতে যে এইসব বিষয়ে সময় নষ্ট না করে, কারণ মানে আন্দোলন তো যদিও ছাত্র আন্দোলন, কিন্তু ছাত্রদের সাথে তো সাধারণ মানুষও মিশে গেছে, কিছু যারা বিএনপি আছে যারা অবশ্যই তো তারা চাইবে এই সরকারকে পতন করতে। তো গরম তেলের মাঝে আপনি ঘি ডাললেন, মানে অর্থাৎ তাদেরকে আরো উত্তেজিত করে দিয়ে তারা এই যখন তাদের রাজনীতি ছিল তখন তারা তো মরিয়া হয়ে উঠলো, তারা যে শক্তি যেভাবে আছে তারা প্রয়োগ করতে লাগলো। এটা আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি যে দর্শক দেখবে এই বিষয়টা, ওনারা জানি না দর্শক কি মন্তব্য করবেন। আমি যে জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলে, আমরা 1/11-এর পর দেখেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, ওনার মন্ত্রিত্ব যাওয়া প্রধানমন্ত্রী যখন উনি নেই, তখন 1/11-এর পরে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার যখন চলে আসলো, তখন ওনাকে কিন্তু বারবার রিকোয়েস্ট করা হয়েছে যে আপনি দেশের বাইরে চলে যান, আপনার এই হবে সেই হবে, মানে বিভিন্ন ধরনের যুক্তি দেখিয়ে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে যে উনি দেশের বাইরে চলে যান। আপনি যেটা বলতে চাচ্ছেন যে না, কথা শেষ করি, তখন উনি কিন্তু আবার বারবার কথাটা আবার রিপিট করে বলছেন যে না, আমি কেন দেশের বাইরে যাব, আমার দেশ আমার মাটি, আমি দেশে থাকবো, আমি মরতে হলে এই দেশের মাটিতেই মরবো, বাঁচতে হলে এই দেশের মাটিতেই বাঁচবো। তখন থেকে কিন্তু উনার একটা উপাধি দেওয়া হয়েছে বাংলাদেশের আপুসহীন দেশনেত্রী। এই কথার ব্যাপারে কি? জি, আমি বুঝতেছি আপনি যেটা বলতে চাচ্ছেন, অর্থাৎ বেগম যে দেশ ছেড়ে চলে যান নাই, কিন্তু আপনি পরিস্থিতি মানুষকে বাধ্য করে মানে, এবং আমি যেটা বলবো যে শেখ হাসিনার সরকার যে বিগত সময়ে কিন্তু অনেক উন্নয়ন করেছে, যেমন বয়স্ক ভাতা বলেন, পদ্মা সেতু বলেন, তারপরে আপনার মানে শতভাগ বিদ্যুৎ বলেন, টাকার অনেক উন্নয়ন বলেন, সব কিছু ঠিক আছে, কিন্তু ওনার যে অর্থাৎ যেমন আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক, তিনি 17 বছর থেকেই কিন্তু অর্থাৎ ক্ষমতাসীন দলের মন্ত্রী হিসেবে কথাই বলে যাচ্ছেন, কিন্তু ওনার কথাগুলো মানুষ অ্যাকসেপ্ট করছে কিনা, এই কথার গ্রহণযোগ্যতা আসছে কিনা, যে ওনার কথা নিয়ে মানুষ হাসাহাসি করছে, অনেক কটাক্ষ করছে, এই বিষয়টা সরকার আজ করতে পারে নাই। বা সরকারের একটা মেসেজ যখন চ্যানেলে বা যে কোনো মিডিয়ায় দেওয়া হলো, সেটাকে মানুষ কীভাবে দেখছে সেই বিষয়টা কিন্তু সরকার আজ করতে পারে নাই। যে আমি একটা সত্য কথা বললাম, আমি দল করতে পারি কিন্তু আমি দল খেলা হবো না, এই সত্য কথাটা আমি নেত্রীকে বললাম, যে শুধুই যে মানে একক যে সবাই একটা গ্রামে কিছু ঘটলেই আমি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ ব্যবহার করছি, একজন মন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মানে অনেক সিদ্ধান্ত নিতে পারছেন, স্বামী স্ত্রীকে মারলে আউটও কিন্তু ব্যাখ্যা করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তিনি প্রধানমন্ত্রীর দিকে চেয়ে থাকেন, সবাই একজন মানুষকে 17 বছর ওনার মাথাকে এতটা লোড করেছে। এবং তিনি দেখুন, আজকে আপনি একজন সাধারণ মানুষ, আপনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন, একজন মন্ত্রী রাষ্ট্রপতি যারা এই সাংবিধানিক যে পদগুলা, ওনারা কিন্তু রেস্ট্রিক্টেড, কারণ ইচ্ছা করলেও যেতে পারতেছেন কোথায়, উনি শুধু গণবলের ভিতরে আছে, উনি যে কোনো কাজ করতে হলে ওনার একটা মানে সিস্টেম প্রটোকল মেনটেন করে করতে হচ্ছে। উনি কিন্তু তৃণমূল বা দেশের অভ্যন্তরে কি ঘটছে কি হচ্ছে আসলে এই মেসেজটা মানে অর্থাৎ ওনার গোয়েন্দা সংস্থার লোকরা বা দলের যারা গিয়ে দিল তাই তিনি পেলেন, এর বাইরে উনি কিছু দেখতেছেন না। আর মিডিয়ার মাধ্যমে যাতে তো ওনাকে সবাই গিয়ে বলতেছে খালি নেত্রী ঠিক আছে, নেত্রী মানে এমনভাবে থেল মারতেছে, শুধু মানে বুঝাইতেছে যে আওয়ামী লীগ ছাড়া আর দেশে কিছু নাই, আওয়ামী লীগ ছাড়া আর কেউ নাই, এই যে একটা গেইমি মনোভাব, এটাও কিন্তু একটা বিষয়। দ্বিতীয়টা একটা বিষয় হচ্ছে যেমন কিছু ঘটে কিছু মানে ঘটলে কিছু রটে, যেমন একজন মানুষ একটা অপরাধ করতেই পারে। আয়নাগরের কথাটা অনেকে সামনে আসছে, কিন্তু আমি আয়নাগর বলবো না, তবে আমি বিভিন্নভাবে যে অনুসন্ধান করে আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে হয়তো বা যারা সরকারের কাছে মনে হয়েছিল যে খুব বড় অপরাধী বা এরা খুব রাষ্ট্রের জন্য হুমকি, তাদেরকে হয়তো বিশেষ আস্তানায় বা বিশেষ জায়গায় প্রশাসনের নিয়ে রাখা হতে পারে একটা পর্যায়ে হয়তো, কিন্তু এটাও তো একটা গণতান্ত্রিক দেশে একটা ন্যায় বিচার পরিপন্থী, কারণ সে অপরাধ করতে পারে, তাকে কোর্টে সুপার্দ করেন, এই যে গুমের যে এইগুলোতেও মানুষের একটা খুব মানে বাস্তবহীনতা প্রকাশ পেয়েছে, এইগুলাই ধীরে ধীরে অনেকটা বড় হয়েছে। এবং আরেকটা বিষয় যে
একটা রাষ্ট্রের জন্য পুলিশ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা 5 তারিখ সরকার পতনের পরে দেখেছি যে পুলিশ ছাড়া যে রাষ্ট্র কতটা অসহায়। আমি পুলিশ, সবাই পুলিশকে আমি গালাভাবে খারাপ বলবো না, অনেক পুলিশের মধ্যে অনেক ভালো ভালো অফিসাররা আছে, তবে পুলিশের যে একটা মনোভাব হয়ে গিয়েছিল বা সরকারেরও পুলিশকে ব্যবহার করার, তাদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করার যে একটা তাদেরকে যে মোটিভেশন করে যেভাবে পরিচালনা করছে, এটা কিন্তু রাষ্ট্রটা মনে হয়েছিল যে একটা পুলিশ সব দিকে খালি পুলিশের যে একটা আধিপত্য, এইটার কারণে পুলিশের উপর মানুষের একটা ক্ষোভ ছিল। এই ক্ষোভেরও একটা বহিঃপ্রকাশ, যে রেসপেক্টেবল, শ্রদ্ধাবোধ। এবং এখানে দেখুন, যেমন যখন 1 পরে যে নির্বাচনটা হয়েছে, আমরা এটাকে অনেকটা, যেহেতু এটা তত্ত্বাবধায়ক অধীন আছে, এটা অনেকটা ফেয়ার। এরপরে যে নির্বাচনটা হলো, যে নিয়ম রক্ষা নির্বাচন, প্রায় 150টার মতো বিনা ভোটে, এই পরে তো আর ভোট দেওয়া হলো না, ভোট দেওয়া হবে, বা অনেক মন্ত্রীরা বলছিল যে এটা আমরা পরবর্তীতে, আর তো ভোটই তো হলো না। এই যে মানুষের যে ভোট না দেওয়ার যে একটা ক্ষোভ, তারপরে 18 যে নির্বাচন, সেখানেও মানে সরকার এগ্রিমেন্ট করে একটা নির্বাচন। এরপরে যেমন গত টার্মে যদি প্রধানমন্ত্রী যদি একটা 19 ক্ষমতার থেকেও যদি সবাইকে নিয়ে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার চিন্তা করতেন, আর যদি উনি ওনার দল ক্ষমতায় নাও যেত, তাহলে আজকে ওনার দলের এই করুণ পরিণতি হতো না। তো এটাও কিন্তু একটা বিষয়। তো এই যে মানে, এবং এই কারণগুলোতে, এবং ওনার যে যেমন পিএম এর অফিসে যে লোকগুলো ছিল ওনার কাছে, এই গণগণ এই লোকগুলোকে উনি চেঞ্জ করেছেন, বা অনেক দুর্নীতির কারণে অনেক লোক ওনার কাছ থেকে মানে দূরে ঠেলে দেওয়া হয়েছে। এগুলাই কিন্তু প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টারের যে অনেক গোপন বা একটা রাষ্ট্র পরিচালনার যে অনেক ওই ইন্টারনাল বিষয়, এগুলোও কিন্তু তারা কিন্তু ফ্লাশ করে দিয়েছে। যদিও তারা এখন দরদ দেখাচ্ছে, কিন্তু এগুলো ফ্লাশ করে দিয়েছে। এইগুলাও কিন্তু একটা বিশাল কারণ। এবং দেখুন, আমি একদম ইন্ডিয়ান পর্যায়ে চলে আসছি যে ওনার পালাতে হলো কেন।